এই যে কঠিন সমীকরণ মানে গাণিতিক হিসাব মানে ম্যাথমেটিক্সে বোধহয় বড় ডিগ্রি না থাকলে হিসাব করে বের করা মুশকিল যে কোন সমীকরণে কোন সূত্রে কার কাঁধে বন্দুক রেখে গুলি ছুড়লে বাংলাদেশ যেতে পারে সেমিফাইনালে। একেবারেই কিন্তু আসলে এইটাই সুপার 8-এ আসার পরেই যে একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখা যাচ্ছে আসলে যে কনফিডেন্স নিয়ে হয়তো সুপার 8-টা নিশ্চিত করা হয়েছিল হয়তোবা কনফিডেন্সটা একটু হলেও ল্যাকিংস হয়েছে। আফগানিস্তানের একটা দুর্দান্ত আমরা পারফরমেন্স দেখেছি, নেক্সট ম্যাচ আফগানিস্তানের সাথে হয়তোবা কতটুকু কিভাবে বাংলাদেশ কাম ব্যাক করবে আসলেই গাণিতিক বিষয়টা সম্ভব কিনা অনেকগুলো প্রশ্ন। আসলে প্রশ্নের উত্তর দিতে যুক্ত হচ্ছেন একেবারে শুধু অ্যান্টিকা থেকে সহকর্মী তাহমিদ অমিত, তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। অমিত, আফগানিস্তানকে নিয়ে তো কথাবার্তা হবেই, বাংলাদেশের কথা যদি বলি যেটা গ্রুপ স্টেজে দেখা গেছে শেষ দিকে বা ম্যাচ জয়ের ক্ষেত্রে যখন বাংলাদেশ খুব বেশি ভালো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল, হঠাৎ করে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এসে একটু নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল কিনা, সেই সঙ্গে সাকিব মাহমুদুল্লাহদের পারফরমেন্স সেখানেও বেশ খানিকটা ভাটা, কেমন দেখলেন দলকে? আসলে আলোচনা দেখে মনে হচ্ছিল যে সরল অঙ্ক করেছিলাম না ছোটবেলায়, সরল অঙ্ক নামেই সরল কিন্তু কাজ খুব কঠিন। বাংলাদেশ দলের অনেকে খুব কষ্ট করে উঠাই দিচ্ছেন সেমিফাইনালে, ব্যাপারটা আসলে বাস্তবতাটা আসলে নেই, আমার কাছে এটা মনে হয় স্পষ্ট। তবে আফগানিস্তান জমিয়ে দিয়েছে, আফগানিস্তান অস্ট্রেলিয়া ভারতের সম্ভাবনা খুব বেশি, তো অবশ্যই সেখানে আফগানিস্তান যে ক্রিকেটটা খেয়েছে এন্টারটেইনিং ক্রিকেট ছিল, চিন্তা করেন কালকে আটজনের মতো বোলার সম্ভবত তারা ব্যবহার করেছে, ফারুকি সম্ভবত তাদের স্পেলটা পূর্ণই করতে পারে, চিন্তা করা যায় ফারুকের মতো পেসার। আসলে অদ্ভুত বিষয়। এবং আফগানিস্তান যদি চিন্তা করেন প্রথম 10 ওভার যে ব্যাটিংটা করেছে সেটা তারপরে তাদের কলাপস হয়েছে, নাহলে রানটা আরো বেশি হতো, কিন্তু এই 10 ওভারও দর্শকরা যে মাঠে এন্টারটেইন হয়েছে, ক্রিকেটটা এত দর্শক কেন যায়, 5টা ওভার যদি একটু আনন্দ পাওয়া যায়। বাংলাদেশের ক্রিকেট এই পর্যন্ত 2টা সুপার 8-এর ম্যাচ খেলেছে, 2টাই বিরক্তিকর ম্যাচ। মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর টিম এরকম ক্রিকেট খেলতে পারে না। 20টা দল থেকে 8টা দল এসছে, তারা নিশ্চয়ই সে কম্পিটিটিভ ক্রিকেটটা খেলবে। যারাই কালকে মাঠে গেছে এই অভিযোগটা ছিল হারতেই পারে বাংলাদেশ। 5টা ম্যাচ, 5টা ওভার, 3টে ওভার অন্তত আনন্দটার দিক, সে আনন্দটা আসলে দর্শকরা খুঁজে পাননি আসলে বাংলাদেশের কারো ব্যাটিং এ। সেটা এটা খুব আপসেট, খুব দুঃখজনক এবং হতাশা। এবং আপনি যেটা বলছেন যে কেমন দেখলাম, সাকিব মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার হিসেবে যেমন ব্যর্থ হয়েছেন, সবাই ব্যর্থ হয়েছেন, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের সাথে বাকি দলগুলোর পার্থক্য কত বড় সেটা আসলে পার্থক্যটা পরিষ্কার হয়ে গেছে। অমিত, আফগানিস্তান তো এখন নিঃসন্দেহে আলোচনায়, দুর্দান্ত ভাবেই তারা লাস্ট ম্যাচটা খেলেছে এবং তারা অফকোর্স তাদের আত্মবিশ্বাসটা হয়তো বা বেশিই থাকবে বাংলাদেশের জন্য। আপনার কাছে কি মনে হয় পরিসংখ্যানের দিক থেকেও কি বাংলাদেশের চেয়ে আসলে আফগানিস্তান ফেভারিটই থাকবে কিনা? অবশ্যই আফগানিস্তান এই ম্যাচের মানে ফেভারিট আফগানিস্তান একটা নিঃসন্দেহ। তার মধ্যে যে উইকেটটাতে মানে সেটে খেলা হবার কথা আর কি, এখন কিছুটা হয়তো ভালো হতে পারে, কিছুটা বিশ্রাম পেয়েছে, উইকেট ভালো হবে। তারপরে খুব বেশি উইকেটের চরিত্র বদলে ফেলার সম্ভব এটা মনে হয় না। এখানে স্পিনাররা হেল্প পাবেন, খুব বেশি হেল্প পাবেন, তার লেগ স্পিনার হেল্প পাবেন এবং পেসাররা হেল্প পাবেন। সেখানে ফারুকি, রশিদ খানের মতো বোলার আছে, পুরো টিম হিসেবে খেলছে, ওদের যে ওপেনিং জুটি সেটা অসাধারণ। সবকিছু মিলে এই ম্যাচের টপ ফেভারিট নিশ্চিত ভাবে আফগানিস্তান। বাংলাদেশকে একটা অঘটন ঘটাইতে হবে আমি বলবো এই মুহূর্তে আফগানিস্তানকে হারাতে হলে। যা হোক, বাংলাদেশ যদি সেই কাজটাও করতে পারে, শেষ ম্যাচটা জিততে পারে, অনেক কিছু। একটা কথা বলি, কালকে এই প্রি ম্যাচ কনফারেন্সটা এনটিকায় হয়েছে, কারণ কোনো গণমাধ্যম কর্মী যেতে পারছে না সম্ভবত, সেই জন্য কালকের ম্যাচে প্রি কনফারেন্সটা গতকালের পোস্ট ম্যাচ শেষে আলাদা করে সেখানে নিক পোতাস এসেছিলেন সাকিব আল হাসানের পর আরেকজন, যেটা আমরা শুট করার মানে আমাদের অনুমতি ছিল, কিন্তু এটা এখন পর্যন্ত প্রচার করা যাবে না, কিছুক্ষণ পর প্রচার করা যাবে। সেখানে নিক পোতাসকে একটা জিজ্ঞেস করা হয়েছিল, 2007 সালেও বাংলাদেশের লক্ষ্য ছিল সেকেন্ড রাউন্ড, 2024 সালে আসে সেকেন্ড রাউন্ড, তাহলে কি পার্থক্য, কি পরিবর্তন হলো? নিক পোতাস একটা কথা বলেছিলেন, 2007 সালের পর তোমাদের কি পরিবর্তন হয়েছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে? একটু খুব বড় কথা কিন্তু। নিক পোতাস বলছেন 2007-এর পর তোমাদের কি পরিবর্তন করেছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে? তিনি বলেছেন মানে টি-20 ক্রিকেট অল অ্যাবাউট পাওয়ার। আপনি 6 বল পাচ্ছেন, 6 বলে পাওয়ার কথা বলছেন। তিনি ঋষভ পন্থের কথা বলেছেন। দেখেন ঋষভ পন্থ যেভাবে কিছুদিন অ্যাক্সিডেন্ট থেকে উঠে এসে যে দেখিয়েছেন মাঠে, আপনি হার্দিক পান্ডিয়ার কথা চিন্তা করেন, তারা কিন্তু যে পাওয়ার হিটিং করেছে, আপনি হয়তো 7টা 8টা 9টা বল পাবেন। দেখেন বাংলাদেশ এই খারাপ ব্যাটিং এর পরও যদি কেউ কালকে বাংলাদেশের শেষের দিকে 200-250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারতেন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট, মানে কাছাকাছি চলে যেত বাংলাদেশ। সেটাও আসলে সম্ভব না, কারণ আমাদের এই পাওয়ার হিটারও নেই, স্লো রান বের করবেন তাও নেই। আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে পার্থক্যটা অনেক বড়। আমাদের কর্তারা যতদিন ভাববেন না ততদিন আসলে
এর পরিবর্তনে একে আনতে হবে, সাকিবের পরিবর্তে মিরাজকে নিয়ে আসলে ভালো হতো। সাকিবকে হয়তো বাদ দিবেন টিম থেকে, যেভাবে মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছিল না, তিনি আসলে বিশ্বকাপে আসলে অনেক কিছু চেঞ্জ করা হয়ে যাবে। এই মাহমুদুল্লাহ রিয়াদকে যদি বাংলাদেশ টিম রেখে আসতো, নিশ্চিত এখন কথা হতো যে শেষ দিকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতেন আজকে এই বিপর্যয় হতো না। আসলে সবার বেলায় সবাইকে আপনি তুলনা করতে পারবেন, যে কারো নিয়ে বাজি ধরতে পারবেন, কারণ সবাই 19 অথবা 20, কিন্তু ক্রিকেটে T20 ক্রিকেটে এক্স ফ্যাক্টর খুব জরুরি। একেবারে সেই এক্সপেক্টর কেউ হতে পারে কিনা আফগানদের বিপরীতে, কারণ আফগানরা মাইটি অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো, অবশ্যই বাংলাদেশকে ছাড় দেবে না। তবুও কোথাও সুযোগ দেখছেন কিনা, কোথাও পজিটিভ ক্রিকেট খেলতে পারে কিনা বাংলাদেশ, যেহেতু আর হারানোর তেমন কিছু নেই অমিত? হারানোর তেমন কিছু না থাকলে বরং বাংলাদেশ আরো নানা রকম সংকট তৈরি হয়, সেটা আমরা দেখেছি। আমি জানি না এই টিমের আসলে মানে আপনি চাইলেই যে অনেক বেটার ক্রিকেট কে খেলবে এটা নিয়ে আমার সন্দেহ। ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি চিন্তা করেন এই অস্ট্রেলিয়ার টিমকে, আমার ভাবনা ছিল এই ব্যাটিং অর্ডারকে কিভাবে আউট করবে অন্য দল, বাট দেখেন সেটা কিন্তু আফগানিস্তান করেছে, তাদেরকে এত কম রানে আটকে দিয়েছে। এবং এটা বাস্তবতা, কেউ পারেনি। ম্যাক্সওয়েলের কথা বলুন, ট্রেভিস হেডের কথা বলুন, যারা একাই ম্যাচ বের করতো, আমার ধারণা ছিল আউট হয়েছে 3-4টা উইকেট, লাস্টে কেউ একজন মেরে দেবে, কিন্তু পারেনি। চাপটা মোমেন্টামটা ধরে রেখেছে আফগানিস্তানের মতোতে। যুক্তরাষ্ট্র যে ম্যাচ হেরেছে, দেখেন যে ইন্টেন্ট নিয়ে ক্রিকেট খেলেছে তারা, 100 বড় রান তারা করতে চেয়েছে, তারা 7-8 ওভারে 80 রান করে ফেলেছে। এই যে ইন্টারটেইন, এই যে চেষ্টাটা, সেটা বাংলাদেশের ক্রিকেট আপনি সবশেষ কবে দেখেছেন? সাকিব আল হাসান এটার একটা উত্তর দিয়েছিল সম্ভবত বিপিএল এ গতবার কুমিল্লা রংপুরের ম্যাচে, কুমিল্লা ম্যাচটাকে হারিয়ে দিয়েছিল রংপুরকে, সেখানে লিটন আর তাওহিদ হৃদয় মিলে একটা ইনিংস খেলেছিল, 180 চেস করেছিল, সম্ভবত একমাত্র ইনিংস ছিল বাংলাদেশের ক্রিকেটার কেউ ম্যাচ জিতিয়েছে। বাংলাদেশের বিপিএল এ কারা ম্যাচ জিতে? বিদেশিরা ম্যাচ জিতে, কিন্তু পেছনে এসে, না হলে কিন্তু ওই টিম চ্যাম্পিয়ন হতে পারে। তা আপনি যখন এরকম আপনার নিজের ক্রিকেটার যখন এরকম ম্যাচ বের করবে না, এই নাজমুল শান্তর একটা কথা বলে আপনাকে শেষ করি। নাজমুল শান্ত খেলেন কোথায়? আবাহনীতে। আবাহনীতে 20-30 রান করলেও আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সব থেকে মেধাবী ক্রিকেটাররা, টপ 8-9 জন ক্রিকেটারই খেলেন আবাহনীতে। আবাহনীতে সবাই মিলে করি কাজ করে দলটাকে চ্যাম্পিয়ন করেন। এই নাজমুল শান্ত যদি কলাবাগান টিমে খেলতেন, তার রেলিগেশন সেভ করার জন্য তিনি চাপে খেলতেন, তিনি কিন্তু চেঞ্জ হয়ে যেতেন, একটা বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে পারতেন। সেই ব্যাপারটা আসলে মিসিং, এবং আন্তর্জাতিক অঙ্গনে যেও সেই সমস্যায় ভুগছে। অসংখ্য ধন্যবাদ অমিত যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে।